মরে গেলে তো এমনিতেও মাটিতেই কবর দিতে হবে, আপনার কষ্ট করে মারতে হবে না। নিহা, ধমক দিচ্ছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। আমি মরে গেলে আপনার জীবন থেকে নিহা নামক অপবাদটা আপদটা অন্তত চিরদিনের জন্য বিদায় হবে। আপনি মীরা আপুর সাথে সংসার করতে পারবেন। আপনি তো মীরা আপুকে ভালোবাসেন, আর মীরা আপু আপনাকে ভালোবাসে। তাই আমার মনে হয় আমার চলে যাওয়াতে আপনার কোনো অসুবিধা হবে না। আমি মরে যাওয়ার পর আপনি মীরা আপুকে বিয়ে করে নিয়েন আর ওনার সাথে নতুন জীবন শুরু করিয়েন। নিহা আরেকটা কথা বললে থাপড়ে গাল লাল করে দিব বলে দিচ্ছি। এসব কোন ধরনের কথা? হ্যাঁ, তোমার কিচ্ছু হয়নি আর কিচ্ছু হবেও না, তুমি বাঁচবে, তোমার কিছু হতেই দিবে না ড্যাড। নেহা তাচ্ছিল্যের হাসি হাসলো। মিথ্যা সান্ত্বনা কেন দিচ্ছেন বলুন তো? আমি জানি আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, আর আমি হয়তো কয়েকদিনের অতিথি মাত্র। শুধু শুধু মিথ্যা বলে খুশি করার চেষ্টা করছেন, তাই না? না নিহা, তোমার কিছুই হবে না। কে বলেছে তুমি কয়েকদিনের অতিথি? তোমার কিচ্ছু হয়নি, জাস্ট তোমার শরীরের রক্তগুলো এক্সচেঞ্জ করতে হবে, আর ড্যাড অলরেডি রক্ত খুঁজতে বেরিয়ে গেছে। আমার কথা না হয় বাদই দিলাম, ড্যাড থাকতে তোমার কিচ্ছু হবে না, সে তোমার কিছু হতেই দিবে না। প্লিজ এমন কথাগুলো আর বলো না। তুমি চলে গেলে আমার কি হবে একবারও কি ভেবে দেখেছো? তুমি না থাকলে জয় কিভাবে বাঁচবে? তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, দেখবে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তুমি। আচ্ছা, আপনাকে একটা অনুরোধ করলে রাখবেন? এমনভাবে বলছো কেন? কি করতে হবে বলো। অনুরোধ নয়, আমাকে আদেশ করো। আমি মরে গেলে প্লিজ আমার লাশটা আমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিবেন। আবার একই কথা? এখন রেগে যাচ্ছেন কেন? জানেন না মৃত্যু পথযাত্রীর সাথে সুন্দর করে কথা বলতে হয়? হ্যাঁ প্লিজ স্টপ। কেন এমন করছো? আমাদের মধ্যে তো সবকিছু ঠিকঠাকই হয়ে গিয়েছিল, তারপরেও কেন এমন কথা বলছো? আদৌ কি আমাদের মধ্যে সব ঠিক হয়েছিল? মানে? কিছু না, পারলে আমায় ক্ষমা করে দিয়েন, আর নিজেকে গুটিয়ে নয় বরং গুছিয়ে নিয়েন। কথাগুলো বলতে বলতে কখন যে নেহার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো, নেহা সেটা টেরও পেল না। কিন্তু নেহার কথাগুলো জয় নিতে পারছিল না। নেহার প্রতিটা কথাই যেন ওর বুকে গিয়ে বিঁধছে। তার উপর নেহার চোখের জলগুলো যেন ওকে পুরো ভেতর থেকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। মিলে জয় আর বেশি সময় বসে থাকতে পারলো না, রুম থেকে বেরিয়ে গেল। তবে বেরিয়ে আসার আগে নেহার কপালে ভালোবাসার পরশ এঁকে দিতে ভুলল না জয়। রেহান সাহেব সারা দিন হসপিটাল থেকে এই হসপিটাল, সেই হসপিটাল থেকে অন্য হসপিটাল ছোটাছুটি করেও এক ব্যাগ ব্লাডও জোগাড় করতে পারলেন না। রায়হান সাহেব খুঁজছেন তা কিন্তু নয়, জয়ও রায়হান সাহেবের আড়ালে ব্লাড খুঁজে যাচ্ছেন। রিলেটিভ থেকে শুরু করে অফিসের কর্মকর্তা পর্যন্ত কাউকে বাদ দেয়নি, কিন্তু দুর্ভাগ্যবশত কারো রক্তই ম্যাচ করছে না নেহার সাথে। তবে রায়হান সাহেব 3 ব্যাগ রক্তের আশায় ডোনার খুঁজলেও জয় শুধু একজন ডোনার খুঁজছে, কারণ ও নিজেই তো রক্ত দিতে পারবে। তাহলে 3 জনের কি দরকার? ঠিক করেছে রক্ত দিবে, তবে ড্যাডের সামনে একজন ও নেগেটিভ ব্লাড ডোনার হাজির করবে, যাতে ড্যাড বুঝতে না পারে রক্ত দিয়েছেন, আর ড্যাড যেন মনে করে যে রক্ত জয় নয় ডোনার দিয়েছেন। কিন্তু কথা আছে না, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, এখানেও ঠিক তাই। বাবা ছেলে মিলে একজন ডোনারও খুঁজে পেল না যে নেহাকে রক্ত দিতে পারবে। রায়হান সাহেব যেন প্রায় ভেঙেই পড়েছেন। ওনার একটাই চিন্তা, আজ পুরোটা দিন ছোটাছুটি করেও এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারলো না। কালো যদি এমন হয়, কালো যদি কোনো ডোনার কিংবা রক্ত না পাওয়া যায়, তাহলে কি হবে? নেহাকে কিভাবে বাঁচাবে সে? নেহার কিছু হলে যে নিজেকে ক্ষমা করতে পারবে না। তবে রায়হান সাহেব হতাশ হলেও জয় হতাশ হলো না, কারণ সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যদি কাল দুপুরের আগে কোনো ডোনার না পায়, তাহলে সে বাবার বিরুদ্ধে গিয়ে হলেও নেহাকে ব্লাড দিবে। হসপিটালের করিডোরে চিন্তিত মুখ নিয়ে পায়চারি করছে রায়হান সাহেব আর জয়। দুজনের মুখে ব্যাপক চিন্তার ছাপ, দুজনের চোখে বারবার এমার্জেন্সি রুমের দিকে, হয়তো ভেতর থেকে কেউ আসার অপেক্ষা করছেন। কিছু সময় পর একজন ডক্টরকে বেরোতে দেখে রায়হান সাহেব আর জয় দুজনেই দৌড়ে ডক্টরের সামনে গেল। ডক্টর এখন চুপ করে দাঁড়িয়ে আছেন। ডক্টরকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বাবা জয় জিজ্ঞেস করলো, ডক্টর, আমার নিহা কেমন আছে এখন? ওকে সব ব্লাড পুশ করা হয়েছে তো? ও সুস্থ হয়ে যাবে তো এখন? আমরা কিন্তু আপনার কথা মতো 3 ব্যাগ রক্তই জোগাড় করেছি। আমার নিহা নিশ্চয়ই এখন একেবারে সুস্থ হয়ে যাবে, তাই না? ডক্টর নিশ্চুপ। ডক্টরকে চুপ করে থাকতে দেখে জয় এবার রেগে গিয়ে বলল, কি হলো ডক্টর, কিছু বলছেন না কেন? চুপ করে আছেন কেন আপনি? আই এম সরি মিস্টার জয়, আপনারা ব্লাড জোগাড় করতে অনেক বেশি দেরি করে ফেলেছেন, তাই আই এম সরি টু সে সি ইজ নো মোর।
ডক্টরের বলা লাস্ট কথাটা যেন জয় আর রায়হান সাহেবের পুরো পৃথিবী থমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। জয় তো রীতিমতো কাঁপছে, আর রায়হান সাহেব তো এখনো বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে ডক্টর দিকে। জয় কাপা কাপা কণ্ঠে বলল, ডক্টর, কি বলছেন কি আপনি? নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে। আমার নিহার কিছু হতে পারে না। দেখুন, আমি জানি আপনাদের মেনে নিতে কষ্ট হচ্ছে, বাট যেটা সত্যি সেটা তো মানতেই হবে। প্লিজ আপনারা ভেঙে পড়বেন না। কথাটা বলেই ডক্টর চলে গেলেন সেখান থেকে। রায়হান সাহেব এখনো ঠাই দাঁড়িয়ে আছে ভাবলেশীন ভাবে। তো উনি এখনো মানতে পারছেন না নেহা আর তাদের মাঝে নেই। চারপাশটা যেন বিষাদে ছেয়ে গেছে। তখনই এমার্জেন্সি রুমের দরজা ঠেলে কয়েকজন ওয়ার্ড বয় স্ট্রেচারে করে সাদা চাদরে ঢাকা একটা লাশ নিয়ে ওদের সামনে এসে থামল। জয় এখনো বিশ্বাসই করতে পারছে না ওর নেহা ওর হওয়ার আগেই ওর থেকে অনেক দূরে চলে গিয়েছে। আর রায়হান সাহেব শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে লাশটির দিকে। এগিয়ে এগিয়ে দেখছে না কিছু বলছে। উনি যেন কয়েক মিনিটের ব্যবধানে আজ তো একটা পাথরে পরিণত হয়েছে। ওয়ার্ড বয়গুলো স্ট্রেচারটা সেখানে রেখে চলে গেল। ওরা চলে যেতেই জয়বার কাপা কাপা পায়ে স্ট্রেচারে থাকা লাশটির মাথার কাছে গিয়ে দাঁড়ালো। স্ট্রেচারের মানুষটি আর কেউ নয়, নেহা। সেটা মনে পড়তেই জয়ের হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে। জয় কাপা কাপা হাতে লাশের মুখের ওপর থেকে চাদরটি সরাতেই নেহার নিষ্প্রাণ মুখটি চোখে পড়ল। সাথে সাথে জয়ের বুকটা ব্যথা করা শুরু করলো। মুহূর্তেই যেন জয়ের আশপাশটা বিষাক্ত বাতাসে ভারী হয়ে যেতে লাগলো। ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। জয়ের মনে হচ্ছে ওর কাছ থেকে কেউ ওর আশাকে কেড়ে নিয়েছে। জয়ের মুখ দিয়ে যেন কোন কথাই বেরোচ্ছে না এই মুহূর্তে। শুধু নিষ্পলক চাহনিতে তাকিয়ে আছে নেহার মুখের দিকে। নেহার নিষ্প্রাণ মুক্তির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন সে জয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে জয় সেটা খেয়ালও করলো না। কিন্তু সরু ফ্রেসকে নিয়ে নেহার মুখ পানি ছেয়ে আসে। মিনিট কয়েক এভাবেই ভাবলেশীন ভাবে চেয়ে থেকে হঠাৎই জয় কাপা কাপা হাত দিয়ে আলতো করে নেহার গালে রেখে পড়ে উঠল। চলে যাওয়ার এত তাড়া ছিল নিহা? আমাকে এতটাই ঘৃণা করো যে তোমাকে ভালোবাসি বলার সুযোগটা পর্যন্ত দিলে না? কেন এমনটা করলে? কেন আমায় পর করে দিয়ে একা করে চলে গেলে? আমি তো বাকিটা সময় তোমার সাথে কাটাবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, আর তুমি সব কিছু শুরু হওয়ার আগেই শেষ করে চলে যাওয়ার প্ল্যান করলে। আমার উপর এতই রাগ ছিল তোমার যে একেবারে একা করে চলে গেলে আমায়। তোমাকে কষ্ট দিয়েছি বলে তুমিও আমায় কষ্ট দিয়ে প্রতিশোধ নিচ্ছ, তাই না? আমায় একা করে দিয়ে এখন খুব ভালো লাগছে তো তোমার? খুব ভালো লাগছে? আমাকে কষ্ট দেওয়াটা কি খুব দরকার ছিল? কেন আমায় একা রেখে ওপারে পাড়ি জমাতে চাইছো? কেন নিহা, কেন? কথাগুলো বলতে বলতে জয় এক পর্যায়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। জয়ের কান্না যেন পুরো হসপিটাল কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জয় কাঁদছে ঠিকই, কিন্তু কারো কানে ওর কান্নার আওয়াজ পৌঁছচ্ছে না। জয় যখন নেহাকে বুকে জড়িয়ে কাঁদতে ব্যস্ত, তখনই হুট করে জয়ের ঘুমটা ভেঙে যায়। ধরফড়িয়ে উঠে বসলো সে। হাত পা এখনো কাঁপছেন। চারপাশে তাকিয়ে কিছু সময় আগের ঘটনাটা মিল খুঁজতে গিয়ে নিজেকে নেহার মাথার কাছে রাখা টোলটিতে বসা অবস্থায় আবিষ্কার করলো সে। কি, সে তো হসপিটালের করিডোরে নেহাকে জড়িয়ে ধরে কাঁদছিল, আর নেহার লাশটা নিস্তেজ হয়ে পড়েছিল। নেহার কথা মনে পড়তেই দ্রুত বেডে শুয়ে থাকা নেহার দিকে তাকালো। নেহা ঘুমোচ্ছে, তার মানে ও কি স্বপ্ন দেখছিল এতক্ষণ? কিন্তু কি ভয়ানক ছিল স্বপ্নটা। ভাবতেই জয়ের হাত পা আবারও থরথর করে কাঁপতে লাগলো। জয় মোবাইলটা বের করে একবার টাইম দেখে নিল। 3:25 বাজে, তার মানে এখন মাঝরাত। কিন্তু মাঝরাতে এমন স্বপ্ন কেন দেখলো সেটা ভেবেই বুকটা ধুকপুক করছে জয়ের। জয় বসে থেকে উঠে নেহার মাথার কাছে বসলো। তারপর নেহার ঘুমন্ত মায়াবী চেহারাটির দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, সুন্দর করে ঘুমোচ্ছে মেয়েটা, একেবারে নিষ্পাপ হয়ে ঘুমোচ্ছে। আর সে কিনা ওকে নিয়ে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলো, যেটাকে স্বপ্ন বললেও ভুল হবে। গেলে দুঃস্বপ্নই দেখেছে সে। জয় এক দৃষ্টিতে নেহার ঘুমন্ত মায়াবী চেহারাটির দিকে তাকিয়ে রইল। আসলে রাতে যখন ডক্টর নেহাকে একা কেবিনে রাখতে বলেছিল, তখন রায়হান সাহেব আর জয় কিছুতেই নেহাকে একা একটা কেবিনে রাখতে রাজি হচ্ছিল না। কিন্তু ডক্টর তো ওনার সিদ্ধান্তে অনড়। রায়হান সাহেবের সব কথা রাখলেও এই কথাটা রাখতে পারলেন না। আর তখনই জয় ডক্টরকে অনেক রিকোয়েস্ট করে বলতে গেলে হাতে পায়ে ধরে নেহার কেবিনে নেহার সাথে থাকার পারমিশন। জয়ের কাকুতি মিনতি দেখে ডক্টর আর না করতে পারেনি। অবশেষে জয়কে নেহার সাথে থাকার পারমিশন দিয়ে দিয়েছেন। কেন যেন রায়হান সাহেব আর জয়কে কোনো রকম বাধা দিলেন না। হয়তো হসপিটাল বলে কোনো সিনক্রিয়েট করতে চান না। আর তখন জয় নেহার মাথার কাছে টুল টেনে বসিয়ে নেহার মাথায় হাত বোলাতে বোলাতে কখন যে নিজেও খাটে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে নিজেও বুঝতে পারেনি।
নেহার মায়াবী মুখটির দিকে তাকিয়ে থাকতে থাকতে জয়ের মনে হুট করে একটা ইচ্ছে জাগ্রত হলো, আর হুট করে নেহার সারা মুখে নিজের অশ্রু যুগল দিয়ে ছুঁয়ে দিতে লাগলো সে। তবে নেহার ঘুমটা এতটাই গভীর ছিল যে জয়ের অশ্রুর স্পর্শ পেয়েও নেহার ঘুমের কোন রকম বেঘাত ঘটলো না। নেহা দিব্যি ঘুমোচ্ছেন। বাকি রাতটা জয় আর ঘুমোলো না। নেহার মাথার কাছে বসে নেহার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে পুরোটা সময় নেহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিল। পরদিন সকাল হতেই রায়হান সাহেব আবারও রক্তের খোঁজে এদিক থেকে ওদিকে ছোটাছুটি শুরু করে দিলেন, সাথে জয়। তবে জয় যে রক্তের খোঁজ করছে সেটা রায়হান সাহেবের অজানা। রায়হান সাহেব, আপনাদের হাতে কিন্তু আজ রাতটাই আছে। কাল সকাল 8টার মধ্যে যদি পেশেন্টের ব্লাড এক্সচেঞ্জ করে নতুন ব্লাড না দেওয়া হয় তাহলে পেশেন্টের যে কোনো কিছু হতে পারে। তখন তার জন্য কিন্তু আমি বা আমাদের হসপিটালকে কোনো রকম দায়ী করতে পারবেন না। 2টা দিন গত হয়ে গেছে আর আপনারা এখনো এক ব্যাগ রক্তও জোগাড় করতে পারেননি। পেশেন্টের কন্ডিশন এখন আগের চেয়েও কতটা ক্রিটিক্যাল হয়ে গেছে বুঝতে পারছেন? হয়তো পেশেন্ট যে কোনো সময় কোমায়ও চলে যেতে পারে, কারণ যত দেরি হবে তত পেশেন্টের সার্ভাইভ করতে কষ্ট হবে। প্লিজ আপনারা তাড়াতাড়ি রক্তের জোগাড় করুন। রায়হান সাহেব আর জয়কে নিজের কেবিনে ডেকে কথাগুলো বললেন ডক্টর। রায়হান সাহেব পাশাপাশি বসেছিল। ডক্টরের কথা শুনে রায়হান সাহেব যেন স্তব্ধ হয়ে গেছেন। সাথে জয়ের মুহূর্তে কাল রাতের স্বপ্নটার কথা মনে পড়ে গেল। স্বপ্নটা চোখের সামনে ভেসে উঠতেই জয়ের আরো বেশি ভয় হতে লাগলো। জয় আর নিতে পারছে না বাবার জেদটা। কেন এত জেদ করছেন উনি? ওনার জেদের কারণে কি নেহাকে সে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখবে? উনি কি বুঝতে পারছেন না ওনার জেদের কারণে নেহার অনেক বড় ক্ষতি হয়ে যাবে? বলনা হয়ে করে ফেলেছে সে, তাই বলে এত বড় শাস্তি দেওয়ার মানে কি? আর এখন উনি যেটা করছেন সেটা তো শাস্তি বললেও ভুল হবে, কারণ একজন মৃত্যুর সাথে লড়াই করা ব্যক্তিকে রক্ত দিতে না দেওয়াটা কখনো শাস্তি হিসেবে ধরা যায় না। এটা তো রীতিমতো ওনার ইগো, আর ইগোর কারণেই উনি নেহাকে রক্ত দিতে দিচ্ছে না। জয় আর চুপ থাকবে না। এভাবে চুপ করে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না, বই বাড়বে। জয় বাবার দিকে না তাকিয়ে ডক্টরকে উদ্দেশ্য করে বলে উঠল, ডক্টর, ব্লাড আমি দিব। আপনাদের যত ব্যাগ ব্লাড লাগে আমার থেকে নিয়ে নিন। তারপরও প্লিজ আমার নেহাকে বাঁচিয়ে দিন। ওর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। প্লিজ আপনারা ব্লাড নেওয়ার ব্যবস্থা করুন। 3 ব্যাগ কেন, 5 ব্যাগ ব্লাড লাগলেও আমার থেকে নিয়ে নিন প্লিজ ডক্টর। ডক্টর জয়ের কথা শুনে খুশি হলেন, কিন্তু গতকালকে রায়হান সাহেবের বাধা দেওয়ার কথাটা মনে পড়তেই উনি রায়হান সাহেবের দিকে তাকালেন। রায়হান সাহেব এক নজর ছেলের দিকে তাকিয়ে আবারও ডক্টরের দিকে তাকালেন। বললেন, ডক্টর, আপনি আমার ব্লাড টেস্ট করার ব্যবস্থা করুন। আর যদি আমার রক্ত ম্যাচ করে যায় তাহলে যত ব্যাগ রক্ত লাগে আমার থেকে নিয়ে নিন। তাড়াতাড়ি করুন। ভাগ্য সহায় থাকলে আমার রক্ত আমার মেয়ের সাথে মিলে যেতে পারে। আপনি নিশ্চিত হয়ে বলছেন তো রায়হান সাহেব? না মানে আপনার তো বয়স হয়েছে, তাই বলছিলাম কি আপনি রক্ত দিলে তো আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না ডক্টর, আপনি বরং আমার ব্লাড টেস্ট করার ব্যবস্থা করুন। ডক্টর বুঝতে পারলেন রায়হান সাহেবকে কিছু বলেও লাভ হবে না, তাই আর কোনো রকম কথা না বাড়িয়ে দ্রুত একজন নার্সকে কল করে কেবিনে ডাকলেন। বললেন শীঘ্রই যেন রায়হান সাহেবের ব্লাড টেস্ট করিয়ে রিপোর্ট ওনার কেবিনে নিয়ে আসে। নার্সও সম্মতি জানিয়ে রায়হান সাহেবকে সাথে নিয়ে বেরিয়ে গেল। তবে জয় সেখানেই বসে রইল। ডক্টর, আমি জানি মিস্টার জয় আপনি কি বলবেন। আপনি একদম টেনশন করবেন না। আমি আপনার বাবার ব্লাড কখনোই নিব না। আমি ওনাকে ল্যাবে পাঠিয়েছি শুধুমাত্র ওনার মনের শান্তির জন্য। যদি ওনার ব্লাড পেশেন্টের সাথে আপনার স্ত্রীর সাথে ম্যাচ হয়েও যায় তারপরেও আমি ওনার ব্লাড নিব না। প্রয়োজনে ওনাকে মিথ্যা বলবো যে ওনার ব্লাড ম্যাচ করেনি। তখন ওনার কাছে আর কোনো অপশন না থাকলে উনি অবশ্যই আপনাকে ব্লাড দিতে বাধা দিবেন না। হ্যাঁ, আমি মানছি আপনি যেটা করেছেন সেটা একেবারে ভুল করেছেন। আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হতেই পারে, আপনি আপনার স্ত্রীকে ভালো নাই বাসতে পারেন, বাট তাই বলে 19-এর স্বামীদের মতো এমন নির্যাতন করবেন? আপনি একজন শিক্ষিত মানুষ হয়েও এমন একটা কাজ কিভাবে করলেন? আপনাদের মতো শিক্ষিত মানুষরা যদি এমন মূর্খের মতো কাজ করেন তাহলে সাধারণ মানুষদের থেকে আমরা কি আশা করব বলতে পারেন? জয় মাথা নিচু করে রইল। আসলে ডক্টরের কথার পিছিয়ে ওর কিছুই বলার নেই। ও তো কাজে এমন করেছে যে শুধু ডক্টর কেন, যে শুনবেই সে এমন বলবে। এনিওয়ে, এখন কাজের কথায় আসি। আপনি যে ব্লাড দিবেন বলছেন সেটা না হয় ঠিক আছে, বাট আপনি একা 3 ব্যাগ ব্লাড কিভাবে দিবেন? এটা তো আপনার শারীরিক অবনতি হতে পারে। জয় এবার মাথা উঁচু করে ডক্টরের দিকে তাকালো, সরল করে বলল, আমার কিচ্ছু হবে না। আপনি শুধু দ্রুত ব্লাড নেওয়ার ব্যবস্থা করুন। একটা মুহূর্ত আমি অপচয় করতে চাই না। প্লিজ ডক্টর, ডু ফাস্ট।
ডক্টর মাথা উপর নিচ করে সম্মতি জানালো। এরপর খানিক বাদে রায়হান সাহেব রিপোর্ট হাতে ফিরে আসলে ডক্টর কয়েক মিনিট ভালো করে রিপোর্ট দেখার ভান করে রায়হান সাহেবকে হতাশ করে ওনার ব্লাড ম্যাচ করে বলে দিলেন। যদিও রায়হান সাহেবের ব্লাড নেহার সাথে ম্যাচ হয়েছে, বাট ডক্টর তারপরেও মিথ্যা বলেছে ওনার হেলথের কথা ভেবে। কারণ রায়হান সাহেব যদি এই বয়সে 3 ব্যাগ ব্লাড ডোনেট করে তাহলে ওনার ব্যাপক শারীরিক অবনতি হবে, যেটা রিকভার করতে বেশ সময় লাগবে। তাই ডক্টর ওনাকে সোজা না বলে দিয়েছেন, অর্থাৎ ব্লাড ম্যাচ করেনি। ডক্টরের কথা শুনে রায়হান সাহেবের যেন এবার শেষ আশার প্রদীপটাও ফুস করে নিভে গেল। রায়হান সাহেব যেন চারপাশটা অন্ধকার দেখতে লাগলো। উপর ওয়াদা এতটা নিষ্ঠুর হতে পারে? রায়হান সাহেব যখন আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না, তখন শেষমেশ ডক্টরের পরামর্শে জয়কে রক্ত দেওয়ার পারমিশন দেন। কারণ নেহাকে তো বাঁচাতে হবে। 5 দিন পর নেহাকে হসপিটালে আনা হয়েছে। আজ 1 সপ্তাহ হয়ে গেছে। সেদিন টাইমলি ব্লাড দিতে পারায় নেহা এই যাত্রায় বেঁচে গেছেন। নেহা এখন পুরোপুরি সুস্থ। তবে ডক্টর জানিয়েছে নেহা সুস্থ হলেও ওর এখন শারীরিক কিছু ফিটনেসের ঘাটতি আছে, যার কারণে ওকে বেশ কিছুদিন রেস্ট থাকতে হবে। যদিও ডক্টর আর কয়েকদিন হসপিটালে রাখতে বলেছিল নেহাকে, কিন্তু জয় নারাজ। নেহা যেহেতু এখন সুস্থ হয়ে গেছেন তাই আর একদিনও হসপিটালে রাখতে চায় না সে। প্রয়োজনে বাড়িতে নিয়ে গিয়ে জয়ও টেক কেয়ার করবে, তবুও আর এক মুহূর্ত এখানে রাখবে না নেহাকে। রায়হান সাহেবও ছেলের কথায় একমত পোষণ করলেন। কারণ জয় কদিনে যেই ছোটাছুটি করেছেন আর যে হারে নেহার কেয়ার করেছে, তাতে রায়হান সাহেবও জয়ের কথায় সম্মতি জানাতে বাধ্য হলেন। এই 7 দিন জয়ের কেয়ার দেখে নেহাও বুঝে গেছে স্বামী নামক মানুষটা ওকে এখন কতটা ভালোবাসে। জয় যে ওকে চোখে হারায় সেটা এখন নেহা হারে হারে বুঝতে পারে। এই 7 দিনে এমন একটা দিন যায়নি যেদিন জয় নেহাকে নিজের হাতে খাইয়ে দেয়নি। নেহাকে ওয়াশরুমে যাওয়া থেকে শুরু করে খাবার খাওয়া পর্যন্ত সবকিছুতে জয় নেহাকে হেল্প করে। এই কয়দিন জয় একরকম নেহার সাথে মিশেছিল বলা চলে। নেহাও এতে বেশ খুশি, কারণ এতদিনে হলেও সে স্বামীর ভালোবাসা তো আছে। এই জন্যই বোধহয় মানুষ বলে দুঃখ না থাকলে সুখের মূল্য কখনোই বোঝা যেত না। প্রথমের দিকে জয়ের থেকে কষ্ট আর আঘাত পেয়েও এখন যেন জয়ের ভালোবাসায় আস্তে আস্তে সব সুখে পরিণত হচ্ছে। নেহা বেগম আর জেসিও নেহার প্রতি আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। 7 দিনের প্রতিদিনে একবার হলেও মামি দুজনেই এসে নেহাকে দেখে গিয়েছেন। যদিও শালা বেগম নেহার কাছে থাকতে চেয়েছিলেন, কিন্তু জয় থাকতে দেয়নি। কেন সেটা অজানা। আজ নেহাকে রিলিজ দিবে বিধায় জয় আর রায়হান সাহেব সকাল থেকেই ছোটাছুটি করছেন। আসলে হসপিটালের কিছু ফর্মালিটিস আছে না, তাই অবশেষে সকল ফর্মালিটিস পূরণ করে বিকেলের দিকে নেহাকে রিলিজ দেওয়া হলো। আর বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। বাসার সামনে এসে কলিং বেল চাপতেই ঋতু এসে দরজা খুলে দিল। ঋতু তো নেহাকে দেখে ভারী খুশি। নেহাকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো সে। কেমন আছো ভাবি? ও আল্লাহ, তোমারে কতদিন পর দেখতেছি। আমার যে কি ভালো লাগতেছে। আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমি নামাজ পড়ে পড়ে প্রতিদিন বলছি যেন তুমি তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও। তোমার এখন কেমন লাগতেছে? ভালো লাগছে তো? ঋতু, এই তো দম ফেলো। ঋতু, একটু তো দম ফেল। এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? হ্যাঁ, আমি এখন ভালো আছি। তোমাদের দোয়া কি বিফলে যেতে পারে? তোমরা সবাই দোয়া করেছো বলেই হয়তো আল্লাহ তাআলা আবারও আমাকে এই পৃথিবীর সৌন্দর্য দেখার সুযোগ দিয়েছেন। তুমি ভালো আছো তো? ঋতুর এক নাগারে বলা এতগুলো কথা শুনে নেহা হাসলো। হ্যাঁ ভাবি, ভালো আছি। ঋতু, আমি কিন্তু তোমার উপর রাগ করেছি। কি কোন ভাবি? কেন রাগ করছেন আমার লগে? আমি আবার কিটা করছি? তুমি আমায় দেখতে গেলে না কেন? ঋতু এবার দ্রুত এক হাতে কান ধরে মুখটা কাচুমাচু করে বলল, দুঃখিত ভাবি, আসলে হসপিটালে রান্না আর বাড়ির রান্না একা হাতে সব কাজ সামলাতে সামলাতে যাইতে পারিনি। আর তাছাড়া সব কাজ ফেলে যখন কাল যেতে চাইলাম তখন বড় সাহেব বললেন যে আজ তোমারে বাড়িতে নিয়ে আসা হইব, তাই আর যাওয়া হয়নি। প্লিজ রাগ কইরা থাইকো না আমার উপর। ঋতুর প্লিজ বলা শুনে নেহা হেসে দিল। হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কি আমি রাগ করে থাকতে পারি? বলেই নেহা হেসে ঋতুর গাল টেনে দিল। নেহার আর ঋতুর কথাবার্তা শুনেই পেছনে দাঁড়িয়ে থাকা জয় আর রায়হান সাহেব দুজনেই হাসলেন। পাগলি, তোর ভাবিকে কি বাইরেই দাঁড় করিয়ে রাখবে? ভেতরে ঢুকতে দিবে না? ঋতু কিছু বলার আগে নেহার শ্বশুরের কথা শুনে শ্বশুরের দিকে তাকিয়ে হেসে বলল, সমস্যা নেই বাবা, আমি ঠিক আছি। তারপর ঋতুর দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা ঋতু, মা আর জেসি কোথায়? তখনই শালা বেগম আর জেসি সেখানে হাজির হলো। এই তো আমরা। কেমন আছো মা? নেহা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে শাশুড়ির পা ধরে সালাম করে নিল। আছি মা, আপনাদের সবার দোয়ায় সুস্থ আছি।
আপনি ভালো আছেন? শায়লা বেগম নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসি মুখে বললেন। হ্যাঁ রে মা, ভালো আছি। আছো ভাবি? জেসির প্রশ্ন শুনে নেহা এবার জেসির সামনে গিয়ে দাঁড়ালো, হাসি মুখে বলল, ভালো আছি ননদিনী, তোমার কি খবর? ভালো। ততক্ষণে জয়া আর রায়হান সাহেব ভেতরে ঢুকে পড়েছেন। দুজনেই খুব বেশি ক্লান্ত, তাই নিজেদের রুমে না গিয়ে দুজনেই সোফায় ধপাস করে বসে পড়ল। নেহা যখন ওদের সাথে টুকটাক কথা বলছিল তখনই রায়হান সাহেব ডেকে উঠলেন, ঋতু নেহাকে রুমে নিয়ে যা, ডক্টরকে বেশি সময় হাঁটাচলা করতে বারণ করেছে। নেহা জামা রুমে যা, বেশি সময় দাঁড়িয়ে থাকিস না, রুমে গিয়ে রেস্ট নে, ডক্টর কি বলেছে মনে নেই? আর ঋতু সম্মতি জানালো। ভাবি চলো রুমে চলো। বলেই ঋতু নেহাকে সাথে করে উপরে যাওয়ার জন্য সিঁড়ির দিকে হাঁটা ধরল। তবে ওদের সিঁড়িতে আর পা রাখা হলো না, তার আগেই রায়হান সাহেবের ডাক কানে আসলো। নেহা আর ঋতু দুজনেই ফিরে তাকালো। ঋতু উপরে যাচ্ছিস কেন? রায়হান সাহেবের প্রশ্ন শুনে উপস্থিত সবাই অবাক হলো। রায়হান সাহেব হঠাৎ এমন প্রশ্ন কেন করলো সেটাই বুঝে আসছে না কারো। তবে রায়হান সাহেবকে কি ভাবছে সেটার তোয়াক্কা করলেন না। তিনি আবার বললেন, ঋতু যা, ওকে তোর রুমে নিয়ে যা, আজ থেকে নেহা তোর সাথেই থাকবে। নেহা মা যা, ঋতুর সাথে ওর রুমে যা। এবার সবাই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। রায়হান সাহেব হঠাৎ এমন কথা কেন বলছেন কারো বুঝে আসছে না। হয়তো ইতিমধ্যেই অবাকে চোটে বসে থেকে উঠে গেছে। বাবা এসব কি বলছেন? নেহা ঋতুর সাথে থাকবে মানে? বাবা কি পাগল হয়ে গেছে? যে সময় নেহার ওকে বেশি প্রয়োজন এমন একটা সময় বাবা নেহাকে ঋতুর সাথে থাকতে বলছেন। জয়ের মনে হাজারো প্রশ্ন ভিড় করল। জয় নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বাবার কাছে প্রশ্ন করেই ফেলল। ড্যাড, এসব তুমি কি বলছো? নিহা ঋতুর রুমে থাকবে মানে? নিজের রুম থাকতে ও ঋতুর রুমে থাকবে কেন? রায়হান সাহেব কোনো রকম প্রতিক্রিয়া দেখালেন না, বরং আগের মতো সোফায় বসে থেকেই বললেন, কারণ আমি চাই না নেহা কোনো পশুর সাথে একই রুমে থাকুক। সবার এবার বুঝতে দেরি হলো না রায়হান সাহেব কেন নেহাকে ঋতুর সাথে থাকতে বলছেন। জয় অবাক হয়ে বলল, ড্যাড, আমি কোনো রকম অশান্তি চাই না, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আজ থেকে নেহা ঋতুর রুমেই থাকবে। তুই ওর সাথে যা করেছিস তারপরে আমি ওকে তোর সাথে থাকতে দিব, সেটা ভাবলি কি করে? রায়হান তুমি এসব কি বলছো? নেহার নিজেরই তো রুম আছে, তাহলে সে ঋতুর রুমে থাকবে কেন? আর তার চেয়েও বড় কথা হলো মেয়েটা অসুস্থ, ওর এখন জয়কে পাশে প্রয়োজন। আর তুমি কি না, যা হওয়ার তা হয়ে গেছে, এখন তো সব ঠিক হয়ে গেছে। সবকিছু যখন ঠিক হয়ে গেছে তাহলে ওরা এক রুমে থাকলে প্রবলেম কি? স্ত্রীর কথায় রায়হান সাহেব দমলেন না, বরং আরো কয়েকক্ষণ রেগে গিয়ে বললেন, তুমি একদম কোনো কথা বলবে না। তোমরা মা ছেলে মিলে তো মেয়েটার জীবনটাই ধ্বংস করে দিলে। আজ যদি ওর কিছু হতো তাহলে আমি রফিককে কি জবাব দিতাম? ওকে কিভাবে মুখ দেখাতাম? একবারও কি ভেবে দেখেছো? অবশ্য আমি বলছি বা কাকে? তোমাদের এসব ভাবার সময় ছিল নাকি? তোমরা তো উঠে পড়ে লেগেছিলে কিভাবে ওকে এই বাড়ি থেকে বের করা। তার জন্যই তোমাদের যতটা নিচে নামা দরকার তোমরা ততটাই নেমেছো। এতটাই নিচে নেমেছো যে ওকে একেবারে কাজের মেয়ে বানিয়ে দিলে। তোমরা মা ছেলে মিলে অনেক করেছো। আর না, হসপিটালে কিছু বলেনি তার মানে এই নয় যে আমি সব ভুলে গিয়েছি। আমি এতদিন চুপ করেছিলাম কারণ আমি হসপিটালে কোনো সিন ক্রিয়েট করতে চাইনি। তবে এখন আর চুপ করে থাকবো না। আমি আমার মেয়ের সাথে আর কোনো অন্যায় আমি মেনে নিব না। আমি কোনো জানোয়ারের সাথে আমার মেয়েকে সংসার করতে দিব না। আর কারণ নেহাকে নিয়ে ভাবতে হবে না। নেহার জন্য কারোর লাইফটাও আর হেল্প হবে না। সবাই এবার সুখে শান্তিতে থাকতে পারবে। আমি খুব শীঘ্রই ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। জয় এতক্ষণ ধরে অপরাধীর মতো বাবার কথাগুলো শুনলেও বাবার মুখের ডিভোর্স কথাটা যেন ওর বুকে তীরের মতো গিয়ে বুঝল। শুধু জয় কেন, শ্বশুরের মুখে ডিভোর্সের কথা শুনে নেহাও বেশ অবাক হয়েছে। ওদের কেউ হয়তো কল্পনাও করতে পারেনি রায়হান সাহেব এমন একটা সিদ্ধান্ত নেবেন। ভেবেছিল বাবা রাগ করে আসছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে সব রাগ পানি হয়ে যাবে। কিন্তু বাবা যে বিষয়টাকে একেবারে ডিভোর্স অব্দি নিয়ে যাবে সেটা জয়ের ধারণাতেই ছিল না। বাবা কি ওকে এতটাই ঘৃণা করে যে নেহাকে ওর সাথে একই রুমে রাখতে পর্যন্ত বাবা সংকোচ হচ্ছে। জয় কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। নেহার সাথে ডিভোর্স হয়ে যাবে বিষয়টা সে কিছুতেই মানতে পারছে না। এই মুহূর্তে ওর কি বলা উচিত বা কি করা উচিত কিছুই বুঝতে পারছে না সে। শুধু একটা কথাই মাথায় আসছে ওর, আর সেটা হলো যে করেই হোক নেহাকে ওর করে রাখতেই হবে। কোনো কিছুতেই নেহাকে সে হারাতে পারবে না। নেহাকে ছাড়া যে সে বাঁচতে পারবে না। যে কোনো কিছুর বিনিময়ে হলেও নেহাকে ওর চাই। আর এর জন্য যদি বাবার পা ধরতে হয় তাও সে ধরবে।
তবুও নেহাকে হারাবে না সে। জয় কি করবে বুঝে উঠতে না পেরে দিক শূন্য হয়ে আর কোনো উপায় না পেয়ে ফাঁকা মস্তিষ্ক নিয়ে হুট করেই বাবার পায়ের কাছে বসে পড়ল। তারপর বাবার পা জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ড্যাড প্লিজ আমাকে এত বড় শাস্তি দিও না। আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে নেহাকে ছেড়ে থাকার মতো এত বড় শাস্তি দিও না। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি নেহাকে আর একটু কষ্ট পেতে দিব না। ওর গায়ে কখনো একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। তারপরেও প্লিজ আমায় এমন একটা শাস্তি দিও না। নেহাকে ছাড়া আমি নিজেকে এখনও কল্পনাই করতে পারি না। ওকে ছাড়া আমি মরেই যাব ড্যাড, ওকে ছাড়া আমি মরেই যাব। প্লিজ ড্যাড প্লিজ। কথাগুলো বলতে বলতে বাবার পা ধরে জয় প্রায় কেঁদেই দিয়েছে। জয়ের কান্না দেখে উপস্থিত সবার চোখে পানি চলে এসেছে। নেহা তো রীতিমতো অবাক। জয় যে ওর জন্য এমন কিছু করতে পারে সেটা নেহা স্বপ্নেও ভাবেনি। নেহা জানতো জয়কে আগে ঘৃণা করলেও এখন ভালোবাসে, কিন্তু জয়কে এতটা ভালোবাসে সেটা ওর জানা ছিল না। খুশিতে নেহার চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ সে সুখী, ওর মতো সুখী হয়তো এই পৃথিবীতে আর কেউই নেই। সেও এখন বলতে পারবে ওরও একজন ভালোবাসার মানুষ আছে। কেউ কেউ একজন পাগলের মতো ভালোবাসে। জয়ের কান্না দেখে সবার খারাপ লাগলেও রায়হান সাহেবের কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না। উনি এখনো আগের মতোই ঠায় দাঁড়িয়ে আছেন, না জয়কে ধরে তুলছেন আর না জয়ের দিকে তাকাচ্ছেন। শায়লা বেগম ছেলের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। স্বামীকে উদ্দেশ্য করে বলেই ফেললেন, রেহান, তুমি এতটা নির্দয় কবে থেকে হলে? ছেলেটা তোমার পায়ে ধরে কাঁদছে, তাতে একটুও খারাপ লাগছে না তোমার? তুমি না ওর এক ফোঁটা চোখের পানি কখনো সহ্য করতে পারতে না, তাহলে আজ কিভাবে সহ্য? এবার তোকে ক্ষমা করে দাও। স্ত্রীর কথা শুনে রায়হান সাহেব রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, হ্যাঁ সইতে পারতাম না ওর চোখের পানি, কিন্তু আজ সইতে হচ্ছে। ও নেহার সাথে যা করেছে তাতে তো এই চোখের জল কিছুই না। আর রইল ক্ষমা করার কথা। আমি ওকে ক্ষমা করার কে? যার সাথে এতদিন ধরে অন্যায় করে আসছে তার কাছে ক্ষমা চাইতে বলো। ওকে নেহার কাছে ক্ষমা চাইতে বলো। নেহা যদি ক্ষমা করে তাহলে ঠিক আছে, তবে হ্যাঁ, নেহা ক্ষমা করে দেওয়ার পরেও আবার একটা শর্ত আছে। যদি আমার শর্তটা মানতে পারে তাহলে আমি ডিভোর্সের কথাটা ভুলে যাব, অন্যথায় নয়। জয় যেন মেঘলা আকাশে হঠাৎ এক পশলা রোদের দেখা পেল। এক মুহূর্তের জন্য যেন নেহাকে আগলে রাখার একটা আশা পেল, যে আশাটা সে কিছুতেই হতাশায় পরিণত করতে চায় না। জয় খুশি হয়ে বাবার পা ছেড়ে উভয় হাতে চোখের জল মুছে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওকে ড্যাড, আমি তাই করব। তুমি চাইলে আমি নেহার পায়ে পর্যন্ত ধরবো, আর তুমি যেই শর্ত দিবে আমি মেনে নেব। তুমি যা যা করতে বলবে আমি সব করব, সব। তারপরেও আমি কোনো কিছুর বিনিময়ে নেহাকে হারাতে পারবো না। আমি এক্ষুনি নেহার কাছে ক্ষমা চাইব। বলেই জয় নেহার দিকে তাকালো। নেহা ওর দিকেই তাকিয়ে আছে। জয় যেয়ে না নেহার দিকে এক পা এগোলো, অমনি নেহা হাত উঁচিয়ে হাতের ইশারায় জয়কে থামতে বলল। ওখানেই দাঁড়ান। নেহার শান্ত কণ্ঠে বলা একটা কথাই জয়ের মাথায় যেন এবার আকাশ ভেঙে পড়ল। মুহূর্তেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে কি নেহাও ওকে এখন দূরে ঠেলে দিবে? তাহলে কি নেহা ওকে এখনো ক্ষমা করতে পারেনি? জয়ের যেন বুকের পা পাশটায় চিনচিন ব্যথা অনুভব হলো। নেহা যদি এখন বলে ওকে সে ক্ষমা করতে পারবে না, তাহলে তো সব শেষ, বেঁচে থেকেও মরে যাবে সে। জয় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নেহা আমি যদি ক্ষমা চাওয়ার জন্য হয় তাহলে ওখানেই দাঁড়িয়ে থাকুন, আমার কাছে আসার দরকার নেই। নাটক সিনেমার হিরোদের মতো এখন আপনিও শুরু করে দিয়েন না আবার। নিহা, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দাও, এইসবই বলবেন তো? তাহলে আমার কাছে আসার দরকার নেই। এটা কোনো নাটক সিনেমা নয় যে আপনি অপরাধ করে বাবার কথায় আমার কাছে এসে ক্ষমা চাইবেন, আর আমিও নাটক সিনেমার নায়িকাদের মতন বলবো না আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি আমার সাথে যা করেছেন এসবের পরে আমার আপনাকে ক্ষমা করা সম্ভব না। আমি কিছুতেই আপনাকে ক্ষমা করতে পারবো না। এসব নাটক সিনেমাতেই হয়, বাস্তবে নয়। আর এটা কোনো নাটক সিনেমা নয়, এটা বাস্তবতা। এখানে সব হয় কিন্তু নাটক নয়। মানছি আপনি ভুল করেছেন, আর সেই সূত্রে আমার উচিত আপনার উপর রাগ করা, কিন্তু আপনি কি কখনো শুনেছেন কোন স্ত্রী তার স্বামীর উপর রাগ করে থাকতে পেরেছে? আমিও পারিনি। আপনি যেই মুহূর্তে বলেছেন আপনি আমাকে ভালোবাসেন, আমি সেই মুহূর্তেই আপনার করা সব ভুল ভুলে গিয়েছি। কারণ একটা মেয়ের জন্য স্বামীর ভালোবাসার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আর যেখানে আপনার কোনো ভুলই আমার মনে নেই, সেখানে ক্ষমা শব্দটা আসছে কোথা থেকে? হ্যাঁ, নেহার কথা শুনে সবাই যেন এক প্রকার মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওর দিকে। এমন করে কখনো কোনো মেয়ে বলেছে কিনা রায়হান সাহেবের কিংবা শায়লা বেগমের কারোই জানা নেই। নেহা এত সুন্দর করে কথাগুলো বলেছে
যে সবাই মুগ্ধ না হয়ে পারলই না। জয় তো খুশিতে কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। দৌড়ে গিয়ে নেহার সামনে দাঁড়ালো। তারপর দু হাতে নেহার মুখটা ধরে নেহার মুখের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, থ্যাঙ্কস নেহা, থ্যাংক ইউ সো মাচ। তখনই রায়হান সাহেব বলে উঠলেন, আমার শর্তের কথা মনে আছে তো? নেহাকে ছেড়ে দিয়ে জয় হাসি মুখে বাবার দিকে তাকালো, বলল, বলো ড্যাড, তোমার সব শর্ত আমি মানবো। বলো কি শর্ত? আমার কাছে প্রমিস করতে হবে যে তুই আর কখনো নেহাকে কোনো রকম কষ্ট দিবি না, আর ওর গায়ে কখনো একটা ফুলের টুকাও দিবি না। সময় ওকে ভালোবাসবে। যদি আমার এই সব শর্ত মানতে পারিস তাহলে তুই নেহাকে পাবি, অন্যথায় আমার সিদ্ধান্ত অটল থাকবে। আর আমি কি সিদ্ধান্ত নিয়েছি নিশ্চয়ই মনে আছে। আমার কি মাথা খারাপ যে আবারও সেম ভুল করতে যাব? একবার কষ্ট দিয়েছি বলে এখনো রুমে যেতে পারিনি, আরেকবার কষ্ট দিলে যে ঘরেও জায়গা হবে না সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। জয়, আমি কিন্তু সিরিয়াস। না ড্যাড, আর কখনো নিহাকে কষ্ট দিব না, কারণ ওর কষ্ট যে আমার কষ্ট। এখন ওকে কষ্ট দিলে তার চেয়ে দ্বিগুণ কষ্ট আমার নিজের হয়। আর ইউ নো হোয়াট, মনীষীরা বলে গেছেন তাকে কখনো কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার চেয়ে দ্বিগুণ কষ্ট তোমার নিজের হয়। নিহাকে কষ্ট দেওয়ার ভুলটা আর দ্বিতীয়বার করা তো দূর, ভাববও না। আর রইল গায়ে হাত তোলার কথা, সেই দিনটা হয়তো আর কখনো আসবে না। ওকে ফাইন, কথাগুলো যেন মনে থাকে। এখন নেহাকে রুমে নিয়ে যা। এখন থেকে ওকে টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু তোর। সে তো অবশ্যই। হসপিটালে থাকতে কি টেক কেয়ার করিনি? আমি থাকতে নেহার জন্য অন্য কেউ প্রয়োজন হবে না। আমরা কি পানে জলে ভেসে এসেছি? শুধু তুই কেয়ার করে একা সব ক্রেডিট নিয়ে নিবি, আমাদেরকে নিতে দিবি না? মায়ের সাথে তাল মিলিয়ে জেসিও বলে উঠল, হ্যাঁ মম, আমিও সেটাই বলতে চাইছিলাম। আমরা কি কিছুই করব না? আমাদের তো একটু সুযোগ দে। জাহার, তোকে কেন সুযোগ দেব? আমার বউয়ের জন্য আমি একাই যথেষ্ট। ওদের ভাই বোনের কথা শুনে নেহা মিট মিট করে হাসতে লাগলো। নেহা আজ খুব খুশি। আজ তার সংসারটা সুখে পরিপূর্ণ। যে দিনটার জন্য এতদিন ধরে সে সব কষ্ট মুখ বুঝে সহ্য করেছে, শেষে আজ সেই দিনটা ওর কাছে ধরা দিল। রাতের খাবার শেষ করে জয় রুমে এসেছে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কিন্তু নেহা এখনো রুমে আসেনি। তবে কাজের জন্য নয়, কারণ জয় আর রায়হান সাহেবের করা আদেশ নেহা যেন কিচেন না যায়। নেহা মূলত শায়লা বেগমের সাথে কোনো একটা বিষয়ে কথা বলছে। আসলে শায়লা বেগমই খাবার টেবিলে নেহাকে খাবার খেয়ে ওনার রুমে যেতে বলেছেন। কি একটা জরুরি কথা আছে নাকি, তাই জয় আগেই রুমে চলে এসেছে। জয় শুয়ে শুয়ে মোবাইল টিপছিল, তখনই নেহা রুমে এসে ঢুকলো। নেহাকে আসতে দেখে জয় মোবাইলটা সেন্টার টেবিলের উপর রেখে দিয়ে নেহার দিকে তাকালো। নেহা এক পলক জয়ের দিকে তাকিয়ে দরজা লাগিয়ে দিয়ে সোজা বিছানায় এসে পা ঝুলিয়ে বসলো। জয় এবার এক পা শুয়ে শুয়ে বালিশে এক হাত থেকে হাতের উপর মাথা রেখে হাসি হাসি মুখ করে নেহার দিকে তাকিয়ে রইল। জয়কে এভাবে শুতে দেখে নেহাও এবার মুচকি হেসে বিছানায় পা তুলে জয়ের দিকে ফিরে বসলো। আর কি কিছু বলবেন? মম কেন ডেকেছিল? তেমন কিছু না, এই পেন্ডেন্টটা দেওয়ার জন্যই ডেকেছিলেন। এটা নাকি এই বাড়ির বউদের বরণ করার সময় দেওয়া হয়। মাকে নাকি ওনার শাশুড়ি মা এটা বিয়ের দিন পরিয়ে দিয়েছিল, কিন্তু আমাকে তো তখন দিতে পারেননি, তাই আজ দিয়েছেন। গলায় চেনের সাথে ঝুলে থাকা পদকটি ধরে কথাগুলো বললো নেহা, আর একটু নড়ে চড়ে শুয়ে বলল, ব্যাস এইটুকুই? আর কিছুর জন্য ডাকিনি, শুধু এটা দেওয়ার জন্যই ডেকেছে? না মানে আসলে এতদিনকার করা ভুলগুলোর জন্য ক্ষমাও চেয়েছিলেন। তাই বলো? মম যখন তোমাকে তার রুমে ডাকলো তখনই আমি বুঝে গিয়েছিলাম এমন কিছুই হবে। নেহা কিছু বলল না। জয়বার একটু নড়ে চড়ে মাথার নিচে দুই হাত রেখে সোজা হয়ে শুলো। তারপর কিছু একটা ভেবে ইতস্তত গলায় বলল, আচ্ছা নেহা, একটা কথা বলবো? বলুন না। আচ্ছা, তুমি আমাকে সত্যি ক্ষমা করেছো তো? ক্ষমা না করলে কি করবেন? কি আর করব, জঙ্গলে বনবাস চলে যাব। পারবেন আমাকে ছেড়ে যেতে? আগে হলে হয়তো পারতাম, বাট এখন সম্ভব না। তাই বুঝি? তারপর দুজনের মাঝে পিংপতন নীরবতা বিরাজ করলো কিছু সময়। নীরবতার সুতো ছিঁড়ে জয় বলল, নিয়া সত্যি করে বলো না, আমাকে সত্যি ক্ষমা করেছো তো? এখন কি প্রমাণও দিতে হবে? না, জাস্ট একটু ভালোবাসা দিলেই হবে। নেহা মুচকি হাসলো। আপনি পারেনও বটে। আজ সবাই অনেকদিন পর একসাথে ডাইনিং এ বসেছে সকালের নাস্তা করবে বলে। নেহা আর জয় পাশাপাশি বসেছে। জয় খাচ্ছে আর আর চোখে বারবার নেহার দিকে তাকাচ্ছে। এই মেয়েটাকে নিয়ে সে আর পারে না। সবসময় ছোট বাচ্চাদের মতো অল্প করে খাবার নিবে আর সবার আগেই খেয়ে উঠে যাবে। এত অল্প করে খাবার নিবে যেন খাবারের প্রতিযোগিতা দিয়েছে, আর সেখানে ওকে ফার্স্ট হতেই হবে। নেহার প্লেটের দিকে একবার তাকিয়ে জয় নেহার দিকে
তাকালো, কিন্তু নেহার সেদিকে কোনো খেয়াল নেই। সে তো নিচের দিকে তাকিয়ে খেতে ব্যস্ত। নেহার এই একটা অভ্যাস, খাবার টেবিলে বসতে ভুলেও অন্যদিকে তাকাবে না, এমন ভাবে মাথা নিচু করে খাবে যেন এদিক ওদিক তাকালে ওকে কেউ শাস্তি দিবে। জয় যখন দেখলো নেহার খাওয়া শেষ, এক্ষুনি উঠে যাবে, তখনই জয় খাবার খেতে খেতে বলে উঠল, নিহা, তুমি তো তেমন কিছুই খেলে না, এইটুকু খাবার খেয়েই উঠে যাবে তুমি? অ্যাটলিস্ট আর একটা রুটি তো নাও। না, আর নিব না, আমার খাওয়া শেষ। এইটুকু খাবার খেয়েই খাওয়া শেষ? এই নাও, অ্যাটলিস্ট এইটা খাও। বলেই জয় নেহার পেটে আরো একটা রুটি তুলে দিল, সাথে ভাজিও। নেহার সাথে সাথেই মুখটা ছোট করে বলে উঠল, প্লিজ আর না, আমি খেয়েছি তো, আর খাবো না প্লিজ। কোনো কথা নয়, চুপচাপ এটা খেয়ে তারপর উঠবে। নেহা আবারও কিছু বলতে যাবে, তার আগেই জয়ের চোখ লাল করে দেখে নেহার সাথে সাথে নিচের দিকে তাকিয়ে খেতে লাগলো। এটা দেখে জয় মুচকি হাসলো। তখনই রায়হান সাহেব বলে উঠলেন, জয়, তুই কি আজ অফিসে যাবি? না মানে তুই যদি না যাস তাহলে আমি চলে যেতাম আর কি। আজ মিটিং আছে তো, তুই না গেলে আমার এখনই বের হতে হবে, তাই জিজ্ঞাসা করেছিলাম আর কি। জয় নেহার দিকে একবার তাকিয়ে বাবার দিকে তাকালো, তারপর ইতস্তত গলায় বলল, ড্যাড, বলছিলাম কি, নিহা তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, আর আমি ওকে এভাবে রেখে কিভাবে অফিসে যাব? না মানে যদি ওর কিছু প্রয়োজন হয় তাই বলছিলাম আর কি। না না, আমার কিছু লাগবে না, আমি তো এখন সুস্থ। আপনি বরং অফিসে চলে যান, আমি নিজে নিজে করে নিতে পারবো সব। আমার জন্য আপনারা কেউ এতদিন ঠিকঠাক মতো অফিসে যেতে পারেননি। অফিসে কত কাজ জমা হয়ে আছে, বাবা কিভাবে একা একা পুরোটা হ্যান্ডেল করবেন? আপনি বরং বাবার সাথে অফিসে চলে যান। না মা, থাক, জয় ঠিকই বলছে, আমারই ভুল হয়েছে ওকে জিজ্ঞাসা করাটা। সত্যি তো, তুই এখনো পুরোপুরি সুস্থ হসনি, এখন ওকে তোর পাশে প্রয়োজন, তুই টেনশন করিস না, আমি সবটা হ্যান্ডেল করে নিব, টেক কেয়ার, ওকে? বলে রায়হান সাহেব বেরিয়ে গেলেন। নেহা আর কিছু বলার সুযোগও পেল না। নেহা ফুস করে নিঃশ্বাস ফেলে এবার জয়ের দিকে তাকালো। আপনাকে কে বলেছে আমি অসুস্থ? আমি তো পুরোপুরি সুস্থ। আপনি অফিসে চলে গেলেও পারতেন। আমি তো এতটা অসুস্থ নয় যে নিজের কাজ নিজে করতে পারবো না। আর তাছাড়া মা আর জেসি তো আছেই। আরে ভাবি, বোঝো না কেন? ভাইয়া তোমার অসুস্থতার অজুহাত দেখিয়ে তোমার সাথে সময় কাটাতে চাইছে। অসুস্থতা তো একটা বাহানা মাত্র, তাই না রে ভাইয়া? মায়ের সামনে জেসির এমন কথা শুনে জয় লজ্জা পড়ে গেল। মমের সামনে কী সব বলছে জেসি? মম কি ভাববে? জেসি, কী সব বলছিস? মম আছে পাশে, দেখছিস না নাকি? সারা বেগম হয়তো ছেলের লজ্জা পাওয়াটা বুঝতে পারলেন, তাই তো উনি মুচকি হেসে, জয়, আমি রুমে যাচ্ছি, তোরা কথা বল। বলেই শায়লা বেগম উঠে চলে গেলেন। মা চলে যাওয়াতে জয় এবার লম্বা একটা দম ছাড়ল, তারপর জেসির দিকে তাকিয়ে শাসিয়ে বলল, এই ফাজিল, মমের সামনে কী সব বলছিলি? হ্যাঁ, মম কি মনে করবে? কি আর মনে করবে? মনে করবে তার ছেলে এখন বউ পাগল সোনা মিয়া হয়ে গেছে। অনেক পাকনা হয়ে গেছিস, তাই না? সে তো একটু হয়েছি। মায়ের খাবি কিন্তু। বলেই জয় চেনা জেসিকে মারার মনে করে উঠতে চাইল, অমনি নেহা জয়কে টেনে বসিয়ে দিল। আপনি ছোট বাচ্চাদের মতন এসব কি করছেন বলুন তো? আমি কোথায় কি করলাম? ওই তো করছে সব। হ্যাঁ হয়েছে, আমি আপনাকে ভালো করে চিনি। যা বাবা, যার জন্য চুরি করলাম সেও বলে চোর। আপনাকে কি আমি বলেছি চুরি করতে? দেখলি, ভাবিও কিন্তু আমার পক্ষে। আচ্ছা 1 মিনিট, ওদের মধ্যে সবকিছু তো ঠিকঠাক হয়ে গেছে, তাহলে ভাবি এখন তোকে আপনি করে বলছে কেন? তুই ভাবিকে বলিসনি তুমি করে বলতে, যেভাবে নায়ক নায়িকাকে বলে? জয় নেহার দিকেই তাকিয়েছিল। জেসির কথা শুনে এক পলক জেসির দিকে তাকিয়ে আবারও নেহার দিকেই তাকালো, তারপর বলল, না বলিনি, কারণ আমি নিজেই চাই না নিহা আমাকে তুমি করে বলুক। এ কি, কেন? নিহার আপনি করে বলাটাই আমার শুনতে ভালো লাগে। আসলে সব সময় তুমি করে বললেই যে ভালোবাসা বেশি থাকে তা কিন্তু নয়। নিহা যখন আমাকে বলে আপনি শুনুন, শুনুন না, আপনি শুনছেন, তখন আমার কত ভালো লাগে আর কত মিষ্টি লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তাই আমি ওকে কখনো বলিনি তুমি করে বলতে। আমি চাই নিহা আমাকে বরাবরের মতো আপনি করে বলুক। ওর আপনি করে বলারটাই আমার কাছে অনেক বেশি আবেদনময়ী লাগে। কথাগুলো এতটাই আবেগ দিয়ে বলছিল যে নেহা মুগ্ধ হয়ে অপলকভাবে ওর দিকে তাকিয়ে আছে। জেসি বুঝতে পারলো ভাই তার আবেগ প্রবণ হয়ে গেছে, তাই মুচকি হেসে গলা খকার দিয়ে ভরে উঠল সে। ভাইয়া,
এটা কিন্তু বেডরুম নয়। তোদের সাথে থার্ড পার্সন হিসেবে আমিও কিন্তু আছি, আবেগ একটু কমা। জয় এত সময় অন্যমনস্ক হয়ে কথাগুলো বলছিল, হঠাৎ জেসির কথাই ধ্যান ভাঙল। একটু আগে বলা কথাগুলো মনে পড়তেই জয়ের একটু লজ্জা অনুভূত হলো, কিন্তু মুখে প্রকাশ করল সেটা, বরং মুখে স্বাভাবিক ভাব বজায় রেখে বলল, তুই আছিস তো কি হয়েছে, তাই বলে আমি কি আমার ফিলিংসটাও প্রকাশ করতে পারবো না? মাঝখানে কেটে গিয়েছে আর মাসখানিক সময়। নেহাও এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। জয় আর নেহার দিনগুলো ভালোই কাটছে। নেহার দিনগুলো খুব আনন্দে কাটছে। আর কাটবে নাই বা কেন? এখন যে ওর মতো সুখী আর কেউ নেই। হ্যাঁ, নেহা এখন সুখে, মতো সুখী হয়তো আর কেউই নেই, কারণ এখন এই বাড়ির সবাই ওকে অনেক ভালোবাসে। জয় থেকে শুরু করে শায়লা বেগম, জেসি সবাই ওকে ভালোবাসে। শায়লা বেগম নেহাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে এখন, আর জেসি নিজের বোনের মতো সবসময় নেহার সাথে থাকে। বাকি রইল জয়ের কথা। জয় যেন নেহা ছাড়া এখন কিছুই বোঝে না। যতটুকু সময় অফিস থাকবে, তারপর বাকিটা সময় সে নেহার সাথেই কাটাবে। নেহাকে যেন এখন সে চোখে হারায়। নেহার একটু কষ্ট যেন জয়ের পুরো পৃথিবীটা থামিয়ে দেয়। নেহার যাতে কোনো কাজ করতে না হয়, তার জন্য বাবাকে বলে আরো একজন ফিমেল সার্ভেন্ট রেখেছে সে। বলতে গেলে নেহার কোনো কষ্টই এখন সহ্য করতে পারে না সে। নেহার যেন কোনো কিছুতে অসুবিধা না হয় সেই দিকে জয় সবসময় তৎপর। নেহাকে যেন এক মুহূর্তের জন্য একা ছাড়তে চায় না। এমনকি অফিসে গেলেও সেখান থেকে কমপক্ষে দিনে 10 থেকে 15 বার কল করে নেহার খোঁজ নিবে। জয়ের পুরো পৃথিবীটাই এখন নেহা, ওকে ছাড়া যেন সে বাঁচতেই পারবে না। নেহার একটা শব্দ যেন জয়ের সমস্ত ইন্দ্রিয়কে থামিয়ে দিতে যথেষ্ট। এক কথায় নেহাকে এখন পাগলের মতো ভালোবাসে জয়। হ্যাঁ, জয় নেহাকে ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, আর এতটাই ভালোবাসে যে নেহার জন্য সে সব কিছু করতে পারে। প্রতিদিনের মতো আজও সবাই একসাথে রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। নেহাও খাওয়া শেষ করে রুমে চলে এসেছে, কিন্তু এত সময় হয়ে যাওয়ার পরেও জয় এখনো রুমে আসছে না দেখে নেহা এবার বসা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তারপর ব্যালকনির গ্রিল ধরে এক দৃষ্টিতে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে রইল। আজ অনেক তারা উঠেছে আকাশে, রোজকার চেয়ে আজ একটু বেশি সুন্দর লাগছে আকাশটা। আগে তেমন ব্যালকনিতে না আসলেও এখন মাঝে মাঝে ব্যালকনিতে আসে সে। অর্থাৎ জয় যেদিন বাবার সাথে বিজনেস রিলেটেড ডিসকাস করে আর রুমে আসতে দেরি করে, সেদিনই নেহা ব্যালকনিতে এসে দাঁড়ায়। রাতে তেমন ব্যালকনিতে আসার যে সুযোগ পায় তাও কিন্তু নয়, কারণ রাতে যতই কাজ থাকুক জয় চায় নেহার সাথে সময় কাটাতে, আর নেহাও সেটা বুঝতে পারে, যার কারণে সেও তেমন ব্যালকনিতে যায় না। জয়ের সাথে বসে বসে গল্প করে। কিছু সময় পর জয় রুমে আসলো। যখন দেখলো রুমে নেহা নেই, জয়ের বুঝতে দেরি হলো না নেহা ব্যালকনিতে আছে, তাই সে ব্যালকনির দিকে এগিয়ে গেল। নেহা তখনও ব্যালকনির গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। জয় মুচকি হেসে নেহার কাছে গিয়ে নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তারপর নেহার কাছে থুতনি রেখে মোহময় গলায় বলল, ম্যাডাম কি তারাগুণ ছিল? জয়ের জড়িয়ে ধরাতে নেহা কোনো রকম ব্যাঘাত ঘটালো না, কোনো রকম নড়াচড়াও করলো না, বরং জয়ের সাথে ল্যাপটানো অবস্থায় বলল, আপনি তো রুমে আসেননি, একা একা বোর হচ্ছিলাম, তাই ব্যালকনিতে এসে তারা দেখছিলাম। তাই? অ্যাকচুয়ালি ড্যাডের সাথে অফিসের কিছু ডিসকাস করছিলাম, তাই আসতে একটু লেট হয়েছে। জানি আমি। ওর দুজনের মাঝে পিঙ্ক পতন নীরবতা বিরাজ করলো কিছু সময়। তবে নীরবতার মাঝেও জয় নেহাকে ছাড়েনি। আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই জড়িয়ে ধরে আছে। কয়েক সেকেন্ড নীরবতার পর হঠাৎ নেহা বলে উঠল, শুনুন না, আপনাকে একটা কথা বলার ছিল। জয় আর একটু আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, বলুন ম্যাডাম, আপনার সব কথা শুনতে সদা প্রস্তুত আমি। জয়ের অনুমতি পেয়েও নেহার কেন যেন মুখ দিয়ে কথা বের হচ্ছে না। গলায় এসে বারবার কথা সব আটকে যাচ্ছে, তবুও মনে জোর নিয়ে ইতস্তত গলায় বলল, না মানে আসলে বলছিলাম যে জয় নেহার ইতস্তত ভাবটা বুঝতে পেরে নেহাকে এবার নিজের দিকে ঘোরালো। নেহা কেন যেন জয়ের চোখে চোখ রাখার সাহস পেল না, মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইল। জয় এবার কিছু একটা ভেবে নেহার উভয় বাহুতে হাত রেখে নরম গলায় বলল, নেহা, এত আমতা আমতা করছো কেন বলো তো? কি বলবে নির্ভয়ে বলো, তবে তার আগে তুমি আমার চোখের দিকে তাকাও। কি হলো, তাকাও আমার দিকে। নেহা এবার জয়ের কথা মতো জয়ের চোখে চোখ রাখলো। এবার বলো কি বলতে চাও। আবার নেহা কয়েক সেকেন্ড জয়ের চোখের দিকে তাকিয়ে থেকে হুট করেই জয়কে শক্ত করে জড়িয়ে ধরলো। আর এহেন কাজে জয় তো রীতিমতো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। নেহা কিনা ওকে নিজ থেকে জড়িয়ে ধরেছে। জয়ের যেন বিশ্বাসই হচ্ছে না।
এটা যে নেহা ওকে ছড়িয়ে ধরেছে। জয় তো ইতিমধ্যে খুশিতে সপ্তম আকাশে পাড়ি জমিয়েছে। তবে নেহা কিছু একটা বলতে চেয়েছিল, কথাটা মনে পড়তেই জয় নিজের খুশি ভাবটা দমিয়ে রেখে নেহার পিঠে হাত রাখলো। তারপর আদরে গলায় বলল, নেহা তুমি ঠিক আছো? নেহা জয়ের বুকে মুখটা লুকিয়ে রেখে লাজুক কণ্ঠে জবাব দিল, তো কথাটা বলার জন্যই কি ম্যাডাম আমার বুকে মুখ লুকিয়েছে? আর লাজুক হেসে জয়কে আরো একটু শক্ত করে ছড়িয়ে ধরলো, তবে মুখে কিছুই বললো না। হা হা হা। তা ম্যাডাম কথাটা কি এখন বলা যাবে? তাহলে বলুন শুনি। আজ রাতটা কি ভালোবাসাময় হলে কোনো ক্ষতি হবে না? মানে আমাকে যদি আপনার অংশ বানিয়ে নেন তাহলে কি খুব বড় অন্যায় হবে? জয়ের বুঝতে দেরি হলো না নেহা কি বলতে চাইছে। জয় হাসলো, তার মানে নেহা আজ ওর ভালোবাসায় নিজেকে রাঙাতে চাইছে। জয় এতদিন যে সময়টার অপেক্ষা করছিল, তাহলে আজ সেই মুহূর্তটা এসেই গেছে। হ্যাঁ, জয় আশাই ছিল এই সময়টার। চেয়েছিল নেহা নিজ থেকে ওকে কাছে টেনে নিক আর নিজের মুখে বলুক যে সে জয়ের কাছ থেকে ভালোবাসা চায়। সেই ভালোবাসা, যে ভালোবাসা প্রতিটা মেয়ে চায়। জয় হেসে নেহাকে বুকের সাথে জড়িয়ে নিল। তারপর নেহার মাথায় ভালোবাসার পরশ এঁকে দিয়ে আদরে গলায় বলল, ম্যাডাম কি আমার কাছ থেকে স্পেশাল ভালোবাসা পেতে চাইছে? নেহা আবার লজ্জাপতি লতার মতো জয়ের বুকে নুয়ে গিয়ে জবাব দিল, তো ম্যাডামের এতদিন পর কেন মনে হলো যে আমার ভালোবাসা লাগবে ওনার? আমি তো মনে করেছিলাম এই জন্মে আর আপনার ভালোবাসা পাওয়া হবে না আমার। তার মানে এতদিন পর আমার কপাল খুলেছে। আমার কি দোষ বলুন? আপনি তো নিজ থেকে কাছে টেনে নেননি। বাহ, এখন আমার দোষ? সেদিন আমাকে কে বলেছিল যে মন সাই দিচ্ছে না, এখন আমার দোষ হয়ে গেল? সেদিন না হয় বলেছিলাম, তারপর আপনি কি আর একবারও বলেছিলেন যে আমাকে নিজের করে নিতে চান? আপনি জানেন না মেয়েরা এইসব বিষয়ে একটু বেশি লাজুক হয়? বললে কি আমি ফিরিয়ে দিতাম? জানি আমি, কিন্তু আসলে কি বলতো, আমি নিজেই চাইনি তোমার মতের বিরুদ্ধে কিছু হোক। আমি চেয়েছিলাম তুমি নিজ থেকে আমায় কাছে টেনে নাও। তাই তো এতদিন তোমাকে সময় দিয়েছিলাম যাতে তুমি নিজেকে আমার সাথে মানিয়ে নিতে পারো। নেহা এবার জয়ের বুক থেকে সরে জয়ের মুখোমুখি দাঁড়ালো। তারপর জয়ের চোখে চোখ রেখে অভিমানী গলায় বলল, এখন কি কথা বলেই পুরো রাতটা পার করে দিবেন? কথা বলে রাত পার করার মতো বোকা আমি নই। আজ তো শুধু ভালোবাসা হবে, শুধুই ভালোবাসা। কথাটা বলে জয় নেহাকে কোলে তুলে নিল। জয়ের আকস্মিক কোলে তুলে নেওয়াতে নেহা হক চুকিয়ে দ্রুত দুহাতে জয়ের গলা জড়িয়ে ধরল যাতে নিচে পড়ে না যায়। জয় বাঁকা হেসে নেহার নাকে নাক ঘুষি দিয়ে রুমের দিকে হাঁটা ধরল। কি করছেন? নামান আমায়, পড়ে যাব তো, নামান না। তুলেছি কি আর নামানোর জন্য? আমার যা বলার বলে দিয়েছো, এখন আর কোনো কথা নয়। এরপর যা হবে সব আমার ইচ্ছাই হবে, বুঝলে জান পাখি? জয়ের কথার ইঙ্গিত বুঝতে পেরে নেহা আর কিছু বলার সাহস পেল না। লজ্জায় আবারও জয়ের বুকে মুখ লুকালো। জয় নেহাকে লজ্জায় নুয়ে পড়তে দেখে মুচকি হেসে রুমে ঢুকে দরজাটা পায়ে ঠেলে আটকে দিল। সে দুঃখের সাগর পাড়ি দিলেই নাকি সুখের দেখা মেলে। নেহার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। বিয়ের প্রায় 1.5 বছর পরে সে স্বামী নামক মানুষটিকে নিজের করে পেতে যাচ্ছে, যেটা প্রতিটি মেয়ে চায়। দীর্ঘদিন পর আজ দুটো মনের মিলন ঘটবে। কিছু না পাওয়া সুখ আজ দুটো অতৃপ্ত মানুষকে তৃপ্তি দিবে। ভালোবাসাময় হয়ে উঠুক তাদের প্রতিটি রাত, সুখের হয়ে উঠুক তাদের প্রতিটি মুহূর্ত। শুরু হোক তাদের ভালোবাসাময় একটা জীবন, যেখানে তাদের প্রতিটা রাত হবে ভালোবাসার ময় আর প্রতিটা দিন হবে আনন্দময়। সমাপ্ত।